অ্যানোরেসিস বা বেড ওয়েটিং এটা খুবই কমন প্রবলেম, কিন্তু খুবই সিম্পল। কিন্তু কতটা হলে আপনি এটাকে প্রবলেমের মধ্যে ফেলবেন, বাচ্চা থেকে বড় অনেকেরই কিন্তু এই সমস্যাটা হয়। এই অ্যানোরেসিস বা বেড ওয়েটিং মানে নানাভাবেই হতে পারে, দিনের বেলায় হতে পারে, রাতের বেলায় হতে পারে। বাচ্চাদের আপনারা বলবেনই যে বাচ্চাদের তো খুবই কমন ব্যাপার, হতেই তো পারে। কিন্তু ঠিক কত বছর বয়স পর্যন্ত বাচ্চারা বেড ওয়েটিং করলে সেটা কমন প্রবলেমের মধ্যে পড়ে, বা কীভাবে সেটার থেকে রিকভারি করবেন, বা আপনার কত দূর পর্যন্ত হলে বা কীরকম ধরনের ঠিক সিমটম দেখলে আপনি ডক্টর কনসাল্ট করতে বাধ্য হবেন, এইসব ব্যাপারে একটু বিস্তারিত জানা খুব প্রয়োজন। নমস্কার, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের এপিসোড হচ্ছে অ্যানোরেসিস বা বেড ওয়েটিং নিয়ে। মানে কন্ট্রোল করা যায় না, যে ইউরিন পাস করার জন্য, পেচ্ছাপের জন্য কন্ট্রোলের সমস্যা থাকলে এবং সেটা ঠিক কী অবস্থায় থাকলে আপনার মানে অসুবিধা, এটাকে প্রবলেম হিসেবে আপনি ধরবেন। কারণ বাচ্চাদের খুবই কমন ধরা হয়, এটাকে কোনো প্রবলেমের পর্যায়ে ফেলা হয় না। কিন্তু ঠিক কতটা কি সিচুয়েশন আসলে আপনার ডক্টর কনসাল্ট করা দরকার। লাইফস্টাইল, ফুড হ্যাবিট এগুলো চেঞ্জেসের মাধ্যমেও অনেক সময় এই প্রবলেমকে সলভ করা যায়। তাই বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তো এই অ্যানোরেসিস বা বেড ওয়েটিং একদম সোজাভাবে বললে বোঝা যায় যে যারা পেচ্ছাপ কন্ট্রোল করতে পারে না, ইউরিন পাসিং, বাথরুম পর্যন্ত পৌঁছতে পারেন না, তখন তারা প্রচণ্ডভাবে একটা সমস্যায় পড়েন। হয়তো বিছানা ভিজিয়ে ফেলছে, বা রুম থেকে বাথরুম পর্যন্ত যেতে সমস্যা হচ্ছে, এরকম একটা অনেক রকম অসুবিধায় পড়েন। তো কীরকম কত ধরনের হতে পারে এই যে অ্যানোরেসিস বা বেড ওয়েটিং হয় 4 ধরনের। ডায়ার্নাল অ্যানোরেসিস, যেটা হয় দিনের বেলায়; নকটার্নাল অ্যানোরেসিস, যেটা প্রবলেম হয় রাতের বেলা; প্রাইমারি অ্যানোরেসিস, যেটা ছোটো বাচ্চাদের হয়; আর সেকেন্ডারি অ্যানোরেসিস, যেটা ডিজিজ কন্ডিশন। কিছু মানুষের সারাদিনের হয়তো অনেক বেশি এক্সস্টেড, পরিশ্রম করেছে, সে প্রচণ্ড ক্লান্ত হয়ে ঘুমোচ্ছে, বা কারোর থাকে যে তার ঘুমটা মানে এমনিতেই নর্মালি তার ঘুম প্রচণ্ড ডিপ, প্রচণ্ড সাউন্ড স্লিপ। তো যার জন্য কি হয়, ঘুমের সময় তার ব্লাডার ফুল হয়ে যাচ্ছে, ইউরিন পাসিংয়ের আর্জিংটাও তখন তার ফিলিংসটা তার সেই কাজ করে না, তখন সে আর মানে বাথরুম এসে যাচ্ছে না, তখন বেড ওয়েটিং হয়ে যাচ্ছে। যাদের ক্ষেত্রে ডিলে ডেভেলপমেন্ট থাকে, হয়তো তার সব কিছুই একটু ডেভেলপমেন্ট একটু মানে ডিলে হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে, বা পরপর যে একটা মাইলস্টোন থাকে বাচ্চাদের বেড়ে ওঠার পেছনে, সেই প্রতিটা মাইলস্টোনে তার ডিস্টার্ব হচ্ছে, তার ঠিক সময় সব কিছু হচ্ছে না। ফলে কি হচ্ছে, তার এই ইউরিন পাসিং করার যে একটা ট্রেনিং বাচ্চাদের করাতে হয়, যেটা আমি প্রথমেই বললাম যে বাচ্চাদেরকে যদি ঠিকমতো হ্যাবিট করানো হয়, তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি তাদেরকে এই ব্লাডার কন্ট্রোল হ্যাবিটটা করানো যায়। তো যাদের ক্ষেত্রে এটা ডিলে করা হয়, তখন তাদের অ্যানোরেসিসের সমস্যা একটা ডেভেলপ করতে পারে। অনেকের ক্ষেত্রে হয় কি, সাইকোলজিক্যাল যদি স্ট্রেস খুব কাজ করে, ইমোশনাল স্ট্রেস খুব কাজ করছে, সেক্ষেত্রেও কিন্তু অনেকের এই অ্যানোরেসিসের সমস্যা দেখা যেতে পারে। বড়দের যারা খুব বেশি অ্যালকোহল ড্রিঙ্ক করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু অ্যানোরেসিসের সমস্যা খুব বেশি দেখা যায়। আবার কারোর ক্ষেত্রে যদি ব্লাডারের সাইজটা, হয়তো তার অ্যানাটমিক্যালি তার ব্লাডারের সাইজটা ছোট, জন্মগতভাবেই তার কোনো ডিফেক্ট আছে, তার ব্লাডারের সাইজটা ছোট, ফলে তার শরীরে যতটা ইউরিন তৈরি হওয়ার সেদিক থেকে ফাংশন ঠিক আছে, ইউরিন পরিমাণ ঠিক তৈরি হচ্ছে, কিন্তু তার ব্লাডারটা যেহেতু ছোট, হোল্ড করে রাখতে পারছে না, তাই তার আর্জিংটা বেশি হচ্ছে, এরকমও সমস্যা হতে পারে। আবার কোনো অবস্ট্রাকশন যদি কাজ করে, ইউরিনারি ট্র্যাক্টে বা কিডনিতে কোথাও কোনো স্টোন ফর্মেশন হলো, কোনো রকম অবস্ট্রাকশন কাজ করছে, বা কোথাও তার টিউবটা কনজেস্টেড হয়ে গেছে, হয়তো স্টোন নেই, কিন্তু ইউরেটারে যে টিউবটা আছে, সেই টিউবটা হয়তো দেখা গেল যে কোনো কারণে কনজেস্টেড হয়ে আছে, মানে যেটা চুপসে যাওয়ার মতো ব্যাপারটা হয়েছে কোনো কারণে, কোনো রকম ডিজিজ কন্ডিশনে, তো সেক্ষেত্রেও তখন ওইভাবে অ্যানোরেসিসের সমস্যা দেখা যেতে পারে। কোনো রকম ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের কারণেও এইসব সমস্যা হতে পারে। ডিজিজ বা ডায়াবেটিস মেলাইটাস, এরকম ধরনের বেশ কিছু সমস্যা ডিজিজ কন্ডিশন হলে তখনও কিন্তু অ্যানোরেসিসের সমস্যা দেখা যায়। ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রেও ফ্রিকুয়েন্সি অফ আর্জিং থাকে, তো সেই সবের সময়ও কিন্তু অ্যানোরেসিস দেখা যায়। সিস্টাইটিসের সমস্যা থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু বাচ্চা থেকে বড় যে কোনো কারোরই এই অ্যানোরেসিসের সমস্যা দেখা যেতে পারে।
তো কীভাবে আপনি ডায়াগনোসিস করতে পারবেন যে এটা আপনার ঠিক সমস্যার পর্যায়ে আছে, বা কিছু পয়েন্ট আপনাকে মাথায় রাখতে হবে, যেমন হচ্ছে যে বাচ্চাদের অ্যানুরেসিসের ব্যাপারটা কমন, কিন্তু যখনই দেখবেন বাচ্চা 5 থেকে 7 বছর হয়ে যাচ্ছে তবুও তার এইটা কন্ট্রোল হচ্ছে না, সে বিছানা ভিজিয়ে ফেলছে বা পড়ছে লিখছে অথচ বাথরুম পর্যন্ত পৌঁছতে পারছে না, বা স্কুলে আপনি বাচ্চাকে পাঠিয়েছেন, এখন তো 3-4 বছর বয়স থেকেই বাচ্চাকে স্কুলে পাঠানো হয়, তো স্কুলে বাচ্চাকে পাঠিয়েছেন, আপনি দেখছেন স্কুল থেকে আপনার কমপ্লেন আসছে যে বাচ্চাকে মানে সে ইউরিনে যাবো বলছে অথচ বাথরুম পর্যন্ত পৌঁছানোর আগেই প্যান্ট ভিজিয়ে ফেলছে। এরকম ধরনের সমস্যা যদি হয় তো সেক্ষেত্রে তখন আপনাকে একটু ডক্টর কনসাল্ট করতে হবে, কারণ বাচ্চাদের ক্ষেত্রে সবচেয়ে প্রথম হচ্ছে অনেক সময় হয় কি ওয়ার্ম ইনফেকশনের জন্য এইরকম অ্যানোরেক্সিয়ার সমস্যা হতে পারে, খুব তীব্রভাবে তার কৃমির উপদ্রব হয়েছে, তার অসুবিধা হচ্ছে, কৃমি ইনফেকশন হয়েছে, সেটার জন্য হতে পারে, তখন সেটা ট্রিটমেন্ট করলে ঠিক হয়। বা কারোর ক্ষেত্রে ব্লাডার হয়তো ছোট, কারোর সেইভাবে তার কন্ট্রাকশন রিফ্লেকশন এই ব্যাপারগুলো তার ইউরিনের ব্লাডারের কাজটা ঠিকমতো হচ্ছে না, বা তার হ্যাবিটটা ঠিকমতো করানো হয়নি। আপনাকে দেখতে হবে যে আপনি হয়তো রেগুলার তাকে হ্যাবিট করিয়েছেন, ঠিক রাতে উঠিয়ে তাকে করিয়েছেন, তবুও তার হচ্ছে, তখনও আপনাকে ডাক্তারের কাছে যাওয়ার কথা ভাবতে হবে। আর একটা যেটা বললাম যে অনেক দিন গ্যাপ হয়ে গেছে, আপনার বাচ্চা 5-7 বছর পেরিয়ে গেছে, সে আর করে না, কিন্তু তারপর আবার দেখছে না তো করা শুরু করলো, 12-14 বছর বয়সে আবার করা শুরু করলো। বা অ্যাডাল্ট যারা, তারা কোনোদিন তারা ঠিকঠাক আছেন, সবই ঠিক আছে, নর্মাল আছে, অথচ দেখা গেল যে একটা টাইমে তাদের হঠাৎ করে লাস্ট 2-3 মাস ধরে সে ইউরিন কন্ট্রোল করতে পারছে না, সেই কাজ করতে করতে বাথরুম পর্যন্ত পৌঁছতে তার যথেষ্ট মানে তাড়াহুড়ো হচ্ছে, অসুবিধা হচ্ছে, বা একটা এম্বারেসিং সিচুয়েশনে উনি পড়ে যাচ্ছেন, বা কোনো কারণে হয়তো সে রাতেরবেলায় বিছানাতেও হয়তো ঠিক মানে বাথরুম পর্যন্ত পৌঁছতে পারছে না, বিছানাতে করে ফেলছেন। এরকম ধরনের যদি সমস্যা হয় তাহলে কিন্তু ডক্টর কনসাল্ট করা অবশ্যই দরকার। কিছু ব্লাড টেস্টের মাধ্যমে, ইউরিনের কালচারের মাধ্যমে, ইউরিন অ্যানালাইসিসের মাধ্যমে, বা আপনার সোনোগ্রাফি করে আপনার কোনো রকম কোথাও অবস্ট্রাকশন কাজ করছে কিনা, স্টোন ফর্মেশন হয়েছে কিনা, ব্লাডার কনজেস্টেড হয়ে যাচ্ছে, সিস্টাইটিস হচ্ছে কিনা, এরকম নানা ধরনের ডায়াগনোসিসের মাধ্যমে কিন্তু তখন ডাক্তার আপনাকে গাইড করবেন, এবং আপনার যে সমস্যা দেখা দেবে সেইটা ট্রিটমেন্ট করলে নো ডাউট তখন আপনার আবার প্রবলেম আপনার সলভ হয়ে যাবে। যাদের বাচ্চা ছোট আছে তাদের জন্য আমি কিছু টিপস দেব, যে যাতে তারা এই অ্যানোরেক্সিসের সমস্যায় না পড়েন, যাতে 3-4 বছরের মধ্যেই তাদের বাচ্চাকে এই ইউরিন নিয়ে সমস্যা করতে না হয়, কারণ এটা খুব একটা মানে দেখা গেল অন্য কোথাও কিচ্ছু নেই, কিন্তু তার ইউরিনের কন্ট্রোলটা হচ্ছে না, যার জন্য কি হয় বাড়ির লোকও একটা অস্বস্তিকর পরিবেশে পড়ে, বা বাচ্চা যখন 4-5 বছর হয়ে যায় তখন তারা একটু কনসাস হয়ে যায়, তখন তারাও এক লজ্জায় পড়ে যায়, বাইরের লোকের সামনে আনইজি ফিল করে, একটা হেজিটেশন কাজ করে। তো এইরকম সমস্যাগুলো যাতে না হয়, তাই যাদের ছোট বাচ্চা এখন মোটামুটি 1 বছর 1.5 বছর হয়ে গেছে, তখন থেকেই বলবো আমি যে তাদেরকে একটা হ্যাবিট করবে, রাতের বেলায় মোবাইলে বা ঘড়িতে আপনি অ্যালার্ম দিয়ে রাখলেন একটা নির্দিষ্ট টাইম গ্যাপে, আপনাকে খেয়াল করে রাখতে হবে যে কতক্ষণ পরে পরে তার বিছানা ভিজিয়ে ফেলছে সে। যদি দেখেন যে আপনি 2 ঘন্টা 3 ঘন্টা এরকম গ্যাপে সে একটা বিছানা ভিজানোর টেন্ডেন্সি আছে, বা তার একটা আর্জিংয়ের টেন্ডেন্সি কাজ করছে, আপনাকে করতে হবে সেখানে অ্যালার্ম বাজিয়ে আপনি ওই তারিখে বাচ্চারও সেই অ্যালার্মে ঘুমটা ভাঙবে। এবং আরেকটা আমি বলবো যে বাচ্চাকে একদম ঘুমন্ত, ঠিক আছে বাচ্চা ঘুমোচ্ছে, তার যাতে ঘুমটা ডিস্টার্ব না হয়, তাকে বেশ কোলে করে তুলে ইউরিন পাস করিয়ে এনে আবার তাকে ঘুম পাড়িয়ে দিলেন, তো মানে সে ঠিক জেগে উঠলো না, এই ব্যাপারটাও করলে কিন্তু হবে না, কারণ তাকে একটু কনসাসলি ইউরিনটা পাস করাতে হবে, যাতে তার সাইকোলজিতে ব্রেনে সেই ব্যাপারটা ক্লিয়ার থাকে যে না ইউরিন পাস আমাকে বিছানায় করলে চলবে না, আমাকে বাইরে গিয়েই করতে হবে, আমাকে টয়লেটে গিয়েই করতে হবে। তো সেই জন্যে বাচ্চাকে আপনি ঘুম থেকে তুলে তাকে ঘুমটা ভাঙিয়ে তাকে ইউরিন পাস করাতে নিয়ে যাবেন। তাহলে প্রথম থেকেই যদি এই অভ্যেসটা করানো হয় তাহলে দেখবেন যে তার কনসাসলি একটা ব্যাপার কাজ হবে, যখন সে একটু বড় হবে আপনি অ্যালার্ম না বাজালেও সে নিজে হয়তো আপনাকে ডাকবে, বা সে নিজে উঠে যাবে, এইটা হবে। তো এই অ্যালার্মিংয়ের ব্যাপারটা আপনাকে মেনটেন করতে হবে। আর সন্ধ্যের পরে জল খাওয়ানোটা একটু, ফ্লুইড ইনটেকটা একটু কমাতে হবে। মোটামুটি সারাদিনে আপনি তাকে জল খাওয়ানোর অভ্যেস করুন, কারণ বাচ্চারা এমনিতে খুব একটা জল নিজের থেকে জল খেতে চাওয়ার বাচ্চার সংখ্যা খুবই লিমিটেড, এটা পাওয়াই যায় না বললেই চলে।
তো বেশিরভাগ বাচ্চা মায়েদেরই কমপ্লেন থাকে যে বাচ্চা ঠিকমতো জল খায় না, আর সেই জন্য অনেকের কনস্টিপেশনের সমস্যাও খুব হয়। তাই কনস্টিপেশন হচ্ছে কিনা বাচ্চার সেটা আপনাকে খেয়াল রাখতে হবে, এবং যদি কনস্টিপেশন হচ্ছে তাকে প্রথমে যাতে কনস্টিপেশন না হয় তার খাবার দাবারের দিকে সেইভাবে নজর রাখতে হবে, তার স্টুল যাতে রেগুলার ক্লিয়ার হয় সেদিকে আপনি খেয়াল রাখবেন। আর হচ্ছে যে দিনের মধ্যে বেশি করে আপনি জল খাওয়ানো তাকে প্র্যাকটিস করান, কিন্তু বিকেল 5টা থেকে 6টার পর আর তাকে বেশি করে জল খাওয়াবেন না, ফ্লুইড ইনটেকটা একটু কম করবেন। তো এইভাবে তাকে তখন তার একটা কন্ট্রোলের একটা ক্ষমতা তৈরি হবে। আর একটা নেক্সট বলবো যে ইউরিন পেয়েছে, হয়তো আপনি বাইরে কোথাও গেছেন, কোথাও বেড়াতে গেছেন, বা আপনি ট্রাভেল করছেন, ইউরিন পেয়েছে বলা মাত্রই সঙ্গে সঙ্গে ইউরিনে নিয়ে যাবেন না। একটু ইউরিন বেশিক্ষণ চেপে রাখা উচিত নয়, এটা অবশ্যই ঠিক কথা। অনেকেই জানেন, আমি যখন এটা বলবো অনেকের মনের মধ্যে কোশ্চেন আসবে যে সাধারণত ডাক্তাররা তো বলেন যে ইউরিন বেশিক্ষণ চেপে রাখবেন না, সেটা আবার ইনফেকশন হওয়ার ভয় থাকে, নানা রকম সমস্যা হতে পারে। নিশ্চয়ই তাই, খুব বেশিক্ষণ ইউরিন চেপে রাখাটা উচিত নয়। কিন্তু যখন বাচ্চাকে আপনি সেই ট্রেনিং প্রসেসে রেখেছেন যে আপনাকে তার হ্যাবিটটা করাতে হবে, তো সেক্ষেত্রে ধরুন আপনি ট্রাভেল করছেন, ইউরিন সে পাস করতে যেতে চাইছে, তাকে একটুক্ষণ সময় দেবেন। একেবারে সে এক্ষুনি ইউরিন যেতে চাইছে বলে আপনি তাকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখবেন জোর জবরদস্তি, সেটা করবেন না। কিন্তু তাকে প্রথম দিকে 15 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা এইভাবে তাকে একটু কন্ট্রোল করতে শেখাবেন। তাহলে কোথাও না কোথাও তার ব্লাডারে যে কন্ট্রোলের ক্ষমতাটা তার তৈরি হবে, তার ব্লাডারে যে কন্ট্রাকশন, রিল্যাক্সেশন, এই যে ব্যাপারগুলো, তার যে মাসেলের কন্ট্রাকশনগুলো, সেগুলো তার কন্ট্রোল করার একটু ক্ষমতা, তার পাওয়ারটা গ্রো হবে। এইভাবেও আপনি এই যে ছোটো ছোটো টিপসগুলো যদি আপনি মাথায় রাখেন, যাদের বাচ্চা এখনো ছোটো আছে, তাহলে কিন্তু আপনাদের আর পরবর্তীকালে ইউরিনের সমস্যা নিয়ে, এইরকম সমস্যা নিয়ে ভুগতে হবে না, বা ডাক্তারের কাছে ছুটতেও হবে না। আর যাতে কোনোরকম ক্রিমি ইনফেকশন না হয়ে যায়, সেটার জন্য অবশ্যই সবসময় হাইজিনিক ব্যাপার ভালো করে মেনটেন করবেন, তার খাওয়া দাওয়ার দিকটা ভালো করে খেয়াল করবেন। কারণ ক্রিমি ইনফেকশন খুবই কমন প্রবলেম। বাচ্চা শুধুমাত্র যে মাটির সঙ্গে থাকলেই হবে, গ্রামের বাচ্চাদের হবে, ব্যাপারটা তা নয়। ক্রিমি ইনফেকশন নানাভাবে হতে পারে। এই নিয়ে ডিটেলে ভিডিও আমার করা আছে, আপনারা প্লেলিস্টে গিয়ে যারা ইন্টারেস্টেড থাকবেন বা যারা কোনো রকমে স্কিপ করে গেছেন, তারা প্লেলিস্টে গিয়ে যে ডিজিজের এপিসোডগুলো আছে সেখানে আপনি এই ক্রিমি ইনফেকশন নিয়ে ডিটেলে আরও আপনি পেয়ে যাবেন, যে কীভাবে কী করা উচিত, কীভাবে খাবার দাবার সব কিছু আপনি ওখানে গাইড পেয়ে যাবেন। তো সেই আপনাকে বাচ্চাকে ক্রিমির দিকটাও খেয়াল রাখতে হবে, যেন ক্রিমি ইনফেকশন তার এফেক্ট না হয়। এইরকম ছোটো ছোটো কিছু ঘটনাগুলো যদি আপনি খেয়াল রাখেন, তাহলে দেখবেন যে আপনার এই অ্যালোরেসিসের সমস্যাতে আপনাকে আর ভুগতে হচ্ছে না। তো এরপরে আমি সব কিছু রোগের সাথে কোথাও না কোথাও খাবারের একটা খুব ভালো রিলেশন আছে, কারণ আমরা খাবার খাওয়াটা আমাদের একেবারে মোস্ট ইম্পর্টেন্ট। বাচ্চা জন্ম হয়ে প্রথমেই সে ব্রেস্ট মিল্ক ফিড করে, তো খাদ্য ছাড়া আমরা তো থাকি না। তো সেই জন্যে তাই আমি খাবারের গাইড বা ডায়েটের অ্যাডভাইসটা আমি সবসময় সব ডিজিজের সাথে, যে কোনো প্রবলেমের সাথে আমি রিলেট করি, এবং আমি আপনাদের সাথে শেয়ার করি, আপনাদেরকে সেভাবে গাইড করার চেষ্টা করি। সবচেয়ে প্রথম বলবো কী কী খাবারকে আপনি অ্যাভয়েড করবেন, টোটালি অ্যাভয়েড করতে হবে। সেটা হচ্ছে চা, কফি, খুব বেশি চকলেট, যেখানে খুব বেশি ক্যাফিন রিলেটেড আছে, বা ক্যাফিনেটেড ড্রিঙ্ক, কার্বোনেটেড ড্রিঙ্ক এগুলোকে অ্যাভয়েড করতে হবে। এই ক্যাফিনের কিন্তু ব্লাডার কন্ট্রোলের ক্ষমতাকে বড্ড বেশি সে কমিয়ে দেয়। ফলে যদি বেশি ক্যাফিন নেওয়ার, কারণ এগুলো সবই কোথাও না কোথাও কম বেশি ক্যাফিনের পরিমাণটা থাকে, একটু বেশিই থাকে। তো সেই জন্যে যাতে ক্যাফিন আপনার ব্লাডার কন্ট্রোলকে ডিস্টার্ব করতে না পারে, সেই জন্যে ক্যাফিন রিচ এই ধরনের খাবারকে আপনাকে সবচেয়ে প্রথমে অ্যাভয়েড করতে হবে। যারা অ্যাডাল্টরা অ্যালকোহল ড্রিঙ্ক করে, আপনি হয়তো অ্যানোরেক্সিসে ভুগছেন, আপনার বা এখনও প্রাইমারি স্টেজে আছে, অল্প অল্প অসুবিধা হচ্ছে, প্রথমেই আপনাকে অ্যালকোহলটা স্টপ করতে হবে। আপনি ডাক্তারের কাছে গিয়ে ওষুধ খাবেন, নানাভাবে আপনার ট্রিটমেন্ট করা হবে, কিন্তু অ্যালকোহল কম না করলে আপনি পুরোপুরি রিলিফ পাবেন না, আপনার ট্রিটমেন্টটা কমপ্লিট হবে না। তাই আপনাকে এক ধরনের মিন্ট ফ্লেভারের আর্টিফিশিয়াল মিন্ট ফ্লেভারের যে চুইংগাম, তারপরে চকলেট, এই যে জিনিসগুলো থাকে, এর মধ্যে একটা অ্যাসপার্টেম নামক একটা আর্টিফিশিয়াল সুইটনার ইউজ করা হয়, এবং এটা আপনার যে ব্লাডারের মাসলকে প্রচণ্ডভাবে ডিস্টার্ব করে, তার অ্যাক্টিভিটিসকে, তখন আপনার ইউরিন কন্ট্রোলকে প্রচণ্ডভাবে ডিস্টার্ব করে দিচ্ছে, তখন আপনার অ্যানোরেক্সিসের সমস্যা হতে পারে। তাই এই ধরনের এই যে চিউইংগাম, এই ধরনের জিনিসগুলো যদি বেশি খাওয়ার অভ্যেস থাকে, সেগুলোকে পারতপক্ষে টোটালি অ্যাভয়েড করাই খুব ভালো। এর মধ্যে নিউট্রিশনাল ভ্যালু কিছুই নেই, এগুলোর হ্যাবিট না করাই ভালো। তবু অনেকে হয়তো পথ চলতে জীবনের অভ্যেসটা থাকে, তো
তো আমি তাদেরকে বলবো যে যদি আপনার সমস্যা দেখছেন যে হালকা হালকা সমস্যা দেখা দিয়েছে, তাহলে ইমিডিয়েট সেগুলোকে স্টপ করুন। ওই হ্যাবিটটা আপনি রাখুন, দেখবেন হয়তো দেখা গেলো আপনার ট্রিটমেন্টের প্রয়োজন হলো না, আপনার এই কেমিক্যালটার জন্যই আপনার হয়তো সমস্যা হচ্ছিল, বন্ধ করার পর আপনার ঠিক হয়ে গেছে। তো এইগুলোকে টোটালি অ্যাভয়েড করতে হবে। আর কিছু জিনিসকে আপনাকে কন্ট্রোল করতে হবে, যেমন সন্ধ্যের দিকে আফটার 6 PM বিভিন্ন ধরনের দই এবং মিল্ক প্রোডাক্টকে একটু অ্যাভয়েড করতে হবে। আপনারা বলবেন যে বাচ্চাদের তো এই মিল্ক প্রোডাক্ট, ডেয়ারি প্রোডাক্ট খুবই প্রয়োজনীয় জিনিস, রিচ অফ ক্যালসিয়াম, কিন্তু রিসার্চে দেখা গেছে যে আপনার বিভিন্ন ধরনের ডেয়ারি প্রোডাক্ট যেগুলো রিচ অফ ক্যালসিয়াম বা দই, এগুলো যদি সন্ধ্যের পরে খাওয়া হয়, আপনি দিনের বেলায় দিন, আপনাকে দিতে আমি টোটালি বারণ করছি না, কিন্তু সন্ধ্যের বেলায় যদি ক্যালসিয়াম রিচ ফুড বেশি দেওয়া হয়, সেটা আপনার সেই ব্লাডারের অ্যাকশনে এফেক্ট করে এবং সেই নার্ভেও এফেক্ট করছে। ফলে কি হচ্ছে যে আপনার যে নার্ভ ইম্পালসটা কাজ করে ব্লাডার কন্ট্রোলের জন্য, সেটাতে আপনার ডিস্টার্ব হয়ে যায়, তখন আপনার সেই সমস্যাটা হয়। তাই বলা হয় যাদের কোনো অসুবিধা হচ্ছে না, একদম নর্মাল আছেন, তাদের ক্ষেত্রে আমি বলছি না, কিন্তু যাদের প্রাইমারি অ্যানালিসিসের সমস্যা আপনার দেখা দিয়েছে বা মনে হচ্ছে একটা সমস্যা হচ্ছে, তাদের ক্ষেত্রে সময় থাকতে আপনাদেরকে সন্ধ্যের দিকে হাই ক্যালসিয়াম রিচ যে ফুড, দ্যাট মিনস দই, আপনার বিভিন্ন ডেয়ারি প্রোডাক্ট, এগুলোকে একটু অ্যাভয়েড করতে হবে। দিনের বেলায় আপনি দিন, কিন্তু ওই সময় দেবেন না। আর যেটা আমি বলেছি যে ফ্লুইড ইনটেকটা সন্ধ্যের পরে একটু কমাবেন, সারাদিন ভালো করে ফ্লুইড ইনটেক করা হোক বিকেল 5টা-6টা পর্যন্ত, তারপর থেকে ফ্লুইড ইনটেকটাকেও ভালো করে কমাতে হবে। তাহলে কী রকম ধরনের খাবার খাওয়াটা বেশি ভালো বা উচিত? সবচেয়ে প্রথম বলবো ভিটামিন B12 অ্যান্ড ফলেট রিচ ফুড খুব বেশি করে খাওয়া প্রয়োজন, কারণ ফলেট অ্যান্ড ভিটামিন B12 আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে খুব ভালো অ্যাক্টিভ রাখতে খুব ভালো সাহায্য করে, ওভারঅল নার্ভাস সিস্টেমের উপর খুব ভালো কাজ করে। তাই যখন আপনি ভিটামিন B12 রিচ এবং ফলেট রিচ ফুড আপনার ডায়েট প্ল্যানে ভালো করে রাখবেন, বাচ্চা থেকে আপনাকে গুড ডায়েট হ্যাবিটটা শুরু করতে হবে। তো সেই ক্ষেত্রে তখন দেখবেন যে তাহলে আপনার সেই যখন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আপনার ভালো করে কাজ করবে, সেই নার্ভ ইম্পালস আপনার ভালো করে কাজ করবে, তখন আপনার ব্লাডার কন্ট্রোলটাও ভালো করে হবে এবং ঠিক সময়ে আপনার ব্লাডার কন্ট্রোল ভালো করে হবে, ফলে অ্যানুরিসের সমস্যা ডেভেলপই করবে না। আর এই ফলেট, ভিটামিন B12 বেশি করে পাওয়া যায় সমস্ত রকম ভেজিটেবল, যে কোনো সিজনাল সবজি খুব ভালো করে খাওয়ান, বিভিন্ন ধরনের ফল ভালো করে খাওয়ান, হাই ফাইবারযুক্ত খাবার খাওয়ান, এবং আপনার ড্রাই ফ্রুটসেও খুব ভালো রকম থাকে এই ভিটামিন B12 বা ফলেট, এগুলো পাওয়া যায়। বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস আপনি খাওয়ান, বিভিন্ন ধরনের দানা জাতীয় জিনিস, বিনস, বিভিন্ন ধরনের দানা জাতীয় জিনিস ভালো করে দিন, ডাল জাতীয় প্রোডাক্ট ভালো করে খাওয়ান, সি ফুড দিন ভালো করে, ফ্রেশ ফ্রুটস ভালো করে খাওয়ান। এইভাবে যদি আপনি এই সব খাবারগুলো ভালো করে দেন, তাহলে দেখবেন তার ভিটামিন B12 বা ফলেটের ঘাটতি হচ্ছে না, এবং এটা না হলে তখন এই সমস্যাটা হবে না। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রিচ ফুডও আপনার খাওয়ানো খুব বেশি করে দরকার। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আপনার অ্যাজ এ হোল নার্ভাস সিস্টেমকে খুব ভালো অ্যাক্টিভ রাখতে সাহায্য করে, ব্রেনে ভালো এফেক্ট রাখে, ফলে ব্রেন ডেভেলপমেন্ট, নার্ভাস সিস্টেমকে ডেভেলপ করতে, তার অ্যাক্টিভ রাখতে খুব ভালো সাহায্য করছে। ফলে কী হবে, তখনও সেই ক্ষেত্রেও আপনার ব্লাডার ঠিক সময় ব্লাডার কন্ট্রোলের হ্যাবিটটাও খুব ভালো তৈরি হবে। তাই বিভিন্ন ধরনের সি ফুড আপনার ডায়েট প্ল্যানে রাখুন, অ্যাটলিস্ট সপ্তাহে 2 থেকে 3 দিন সি ফিশ আপনি দেওয়ার চেষ্টা করুন, এবং তার সাথে আরও আদার সব ফ্রেশ ফিশ, মাছ খাওয়ানোর অভ্যেস করুন। মাছের কাঁটা বাঁচতে হবে বলে অনেক মায়েরা কিন্তু বাচ্চাদেরকে মাছ খাওয়া থেকে, ছোটোবেলাতে তারা মাছ খাওয়ানো শুরু করতে অনেকটা দেরি করে, তারা ইজি প্রসেস মনে করেন যে ডিম মাংস খাইয়ে দিই, কিন্তু না, ডিম খাওয়াবেন, অবশ্যই খাওয়াবেন, মাংসও খাওয়াবেন, সবই খাওয়াবেন, কিন্তু মাছটা খাওয়ালে বেশি উপকার পাবেন ছোটোবেলা থেকে যদি মাছের হ্যাবিটটা বেশি করান। এবং এই অ্যানালিসিসের সমস্যা যাতে ডেভেলপ না করে, তার জন্যও কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রিচ থাকে, কিন্তু বিভিন্ন ধরনের মাছে, বিশেষ করে সি ফিশগুলোতে সবচেয়ে বেশি থাকে। তো সেই জন্য আপনাকে ওই ফুডগুলো যদি আপনার ডায়েট প্ল্যানে ইনক্লুড করতে পারেন, তাহলে খুব ভালো হবে, এবং এই অ্যানালিসিসের সমস্যা থেকে আপনি ওগুলোকে প্রিভেন্ট করতে পারবেন। আর যাতে কনস্টিপেশন ডেভেলপ না করে, তার জন্য ফাইবার রিচ ফুডও খাওয়ানোর অভ্যেস রাখবেন একটু ছোটো থেকেই ভালো করে। এবং আপনারা জানেন যে কোনো ভেজিটেবল, আমি সবসময় বলি যে ফাইবার রিচ ফুড দেবেন, হোল গ্রেন দেবেন, রিফাইন্ড কার্বোহাইড্রেটকে টোটালি অ্যাভয়েড করবেন। বিভিন্ন ধরনের হোল গ্রেন প্রোডাক্ট, আটার জিনিস, ওটস, বিভিন্ন ধরনের মাল্টিগ্রেন, ওগুলোকেও আপনি আপনার বিভিন্নভাবে ফুড আইটেম বানিয়ে আপনি খাওয়ান। আমি আমার বিভিন্ন ধরনের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করি, অন্যান্য নানা ধরনের গ্রেন আমি কালেক্ট করি। এখন তো কোনো প্রবলেম নেই, সব জায়গায় সব কিছু অ্যাভেলেবেল হয়ে যায়, বিভিন্ন শপিং মল, অনলাইন, আপনি ঘরে বসে সব কিছু পেয়ে যাবেন। তাই সব কিছুকে ইউটিলাইজ করুন,
এবং যেটা এই যে বিভিন্ন ধরনের গ্রেন সাধারণত বেশি মাল্টিগ্রেন ইউজ হয় মানে আমাদের বেঙ্গলের বাইরে, তো কিন্তু এখন আমরা বাঙালিরাও কিন্তু এগুলো অনেক বেশি ইউটিলাইজ করতে শিখেছি। তাই আমি বলবো যে এইগুলোকে আপনারা অ্যাকসেপ্ট করুন, মানে গতানুগতিক ভাত রুটির মধ্যে না থেকে একটু বিভিন্ন ধরনের গ্রেন দানাদার জাতীয় শস্য বিভিন্ন সিরিয়ালসগুলো আপনি অ্যাকসেপ্ট করুন, সেগুলো বিভিন্ন প্রিপারেশন বানান, তাহলে কী হবে বেশি ফাইবার রিচ ফুড তা পাবে। এবং এর মধ্যে আরও নানা রকম হেলথ বেনিফিটস আছে, এগুলো নিয়ে অলরেডি আমার এপিসোড আছে করা, যারা কোনোভাবে স্কিপ করে গেছেন দেখবেন বা আবার সার্চ করে একটু দেখে নেবেন, আমি সেগুলো আর ডিটেলে যাচ্ছি না। তো বিভিন্ন ধরনের সিরিয়ালস আপনার বিভিন্ন ধরনের গ্রেনস আপনার ডায়েট প্ল্যানে ইনক্লুড করে দিন বাচ্চাদের, এবং যাতে কোনো রকম কনস্টিপেশনের সমস্যা না হয়। আর ছোটো থেকেই আবার বলবো ভালো করে শাক সবজি ফল ডাল দানা জাতীয় জিনিস সব কিছু মাছ ডিম সব কিছু খাওয়ানোর অভ্যেস করুন। অ্যাজ এ হোল একটা গুড হেলদি হ্যাবিট ডায়েট হ্যাবিট আপনি শুরু করুন। এইভাবে যদি বাচ্চাদেরকে ছোটো থেকে অভ্যেস করানো হয় তাহলে কিন্তু আপনার সেই রকম কোনো সমস্যা হবে না। বা বড়দের যদি সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই ডক্টর কনসাল্ট প্রথমেই করতে হবে, কারণ বড়দের ক্ষেত্রে বেশিরভাগ দেখা গেছে যে কোনো রকম একটা ডিজিজ কন্ডিশনের কারণে কোনো রকম সিচুয়েশন হয়েছে, তার বিভিন্ন স্টোন বিভিন্ন অবস্ট্রাকশন ডায়াবেটিস নানা রকম কারণে হতেই পারে। তো সেই জন্য সেখানে মেডিসিনাল ট্রিটমেন্ট তার সাথে এইরকম ডায়েট হ্যাবিটটা মেনটেন করতে হবে। তো আশা করি আজকের ভিডিওতে আপনারা উপকৃত হয়েছেন। অ্যানালিসিস বা বেড ওয়েটিংয়ে অনেকের মনে অনেক অনেকে কোশ্চেন করেছেন আমাকে, বা বাচ্চার মায়েরা অনেক বেশি মানে টেনশনে পড়ে যান যে এতদিন পর্যন্ত বিছানা ভিজিয়ে ফেলছে, আমরা অসুবিধায় পড়ছি, তাদেরও অনেক কোশ্চেন থাকে, অনেকে কোশ্চেন করেছেন। তো তাদের আশা করি সব উত্তর আমি দিতে পেরেছি। এই ভিডিওতে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই সবাইকে শেয়ার করে আরও সবাইকে জানার সুযোগ করে দিন। আর আজকে যদি আপনি প্রথমবার দেখছেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করুন, কারণ আমার চ্যানেলে থাকে বিভিন্ন ধরনের ডিজিজ বিভিন্ন ধরনের খাদ্য উপাদান বিভিন্ন ধরনের হোমিওপ্যাথিক মেডিসিন এবং বিভিন্ন ধরনের হেলদি রেসিপি আমি শেয়ার করে থাকি। তো এই সব বিভিন্ন ধরনের ওভারঅল হেলদি লাইফস্টাইলের জন্য আমার চ্যানেল আপনাকে ফলো করতেই হবে। আশা করি আপনারা উপকৃত হবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।